প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন এলাইনওয়াজ খান, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। রয়েছেন হাসান খুরশেদ, ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক নাগরিক প্রতিদিন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আজকে সবাই একটু আতঙ্কের মধ্যে ছিল এবং ভূমিকম্প যে মাত্রায় হয়েছে সেটি খুব কম মানুষই দেখেছে। এবং আমরা আসলে অনেকবার ভূমিকম্প দেখেছি, কিন্তু এত বলিষ্ঠভাবে বা শক্তভাবে আঘাত করার মতো আমরা দেখিনি। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এবং আপনি জানেন যে ভূমিকম্পে কেউ মারা যায়নি, কিন্তু ভূমিকম্প থেকে বাঁচার চেষ্টার জন্য আতঙ্ক হয়ে 5 জন মারা গিয়েছেন এবং আহত হয়েছেন 200 শতাধিকের বেশি। এবং অনেক জায়গায় ভবন ফাটল ধরেছে। এলাইনওয়াজ খান, আপনি তো বাসায় ছিলেন তখন। যে জায়গায় থাকি জি, ওটা 16 তলা বিল্ডিং। হঠাৎ করে মনে হলো বিল্ডিংটা বাম দিকে বাঁকা হয়ে গেছে এবং খাটটা এইভাবে সরে যাচ্ছে, আবার এটা এইভাবে সোজা ডান দিকে। এবং এটা আবার বহুবার ঢাকায় ভূকম্পন হয়েছে, কখনো বুঝেছি কখনো বুঝি নাই, কিন্তু এইরকম কখনোই হয় নাই। মানে এভাবে আমি দেখলাম যে লোকজন অনেক কনসাস, যে আফটার শকের কথা ভেবে সব লোকজন সিঁড়ি দিয়ে নিচে নেমে গেছে। এবং এটা একটা ব্যাপার। তাৎক্ষণিকভাবে আমার যেটা মনে হলো যে অনেক আগের থেকেই কিন্তু এক্সপার্টরা বলছিলেন যে ঢাকায় যদি বড় ধরনের ভূমিকম্প হয় তাহলে যে ধরনের ক্যাজুয়ালিটি হবে, যে ধরনের ক্ষতি হবে, সেই ক্ষতি বা পুনরুদ্ধার করার মতন সেই ক্যাপাসিটি আমাদের আদৌ আছে কিনা। এবং এটা এইবার অন্তত আমাদের সরকারকে এটা জানান দিয়ে গেল যে আমাদের কিন্তু যে কোনো সময় এমন বড় ধরনের খুব ডিভাস্টেটিং একটা ভূমিকম্প হতে পারে। সেক্ষেত্রে আমাদের প্রস্তুতিটা আমার মনে হয় সরকারের দিকে দৃষ্টি আকর্ষণ করছি যে অন্যান্য দেশে যেখানে ভূমিকম্প প্রবণ দেশগুলি, যেমন জাপান, চীন, এরকম অনেক দেশ আছে, আফগানিস্তান, তুরস্ক, সেসব জায়গায় কিন্তু তাৎক্ষণিক যে মানে উদ্ধার করা মানুষকে কিংবা মানে প্রতিষেধক ব্যবস্থাগুলি নেওয়ার সঙ্গে সঙ্গে এই ব্যবস্থাগুলি খুব ভালোভাবে তারা আছে। সেই জন্যে এই ভূমিকম্প অন্তত আমাদেরকে এটা বলে গেল যে তোমরা কিন্তু প্রস্তুত হও, তোমাদের জন্য কিন্তু আগামীতে আসছে ভূমিকম্প। তবে লোকজনের আমি একটু অবাক হলাম যে এই মানে মোটামুটি ঢাকার শিক্ষিত জনগণ এই আফটার শক ব্যাপারটা উপলব্ধি করতে পেরেছে এবং সঙ্গে সঙ্গে নিচে নেমে এসেছে। এটা কিন্তু একটা ভালো সচেতনতা আর কি। হাসান খুরশেদ, 5.7 রিক্টার স্কেলে যেটা দেখিয়েছে, এর আগে কি এত বেশি হয়েছিল? আমরা 3টা ফিগার পেয়েছি, 5.5, 5.7, 6। কিন্তু লাস্ট হলো 5.7, যেটা আর কি মোটামুটি। এইটা ইউএসজিএস, যেটা ব্রিটিশ আমেরিকান অর্গানাইজেশন মোস্ট ট্রাস্টেড, তাদের ওখানে 5.7 দেখলাম। ব্রিটিশ একটা অর্গানাইজেশনের 6 পেয়েছি আমরা, সেখানে দেখাচ্ছে রিক্টার স্কেলে 6, আবার 5.5ও দেখেছি। সো যাই হোক, 5.5 বা 7, আমরা যদি মাঝামাঝি ধরে নিই 5.7, সেটা অনেক বড়, সেটাও ভয়াবহ। একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা যতটা জানতে পেরেছি যে 140 বছর পরে কোনো ভূমিকম্পের কেন্দ্রস্থলটা বাংলাদেশে। 1885 সালে মানিকগঞ্জ ভূমিকম্প নামে যে বিখ্যাত একটা ভয়াবহ ভূমিকম্প ছিল, সেই 1885-তে মানিকগঞ্জ ছিল ভূমিকম্পের কেন্দ্র। আর এবার হলো নরসিংদীর মাধবদীর কাছে। সো এই যে এর আগে মাঝে যত ভূমিকম্প হয়েছে, হয়তো ভারতে হয়েছে, তার প্রভাব হিসেবে আমাদের ধাক্কা দিয়েছে। কিন্তু 140 বছর পর আবার বাংলাদেশে এবং ঢাকার একদম কাছে নরসিংদীর মাধবদীর 140 এর মধ্যে যত ভূকম্পন হয়েছে সব ভারতের কারণে, ভারতে হয়েছে মূল কেন্দ্র, পরে আমাদের ঢাকাটা লেগেছে। আর এই 140 বছর পর আবার মানিকগঞ্জের পর এবার নরসিংদীর মাধবদী, এটা হচ্ছে ভূমিকম্পের মূল কেন্দ্র। তো যে কারণে এইটা একটা প্যানিকের বিষয় কিনা সেটাও যারা এক্সপার্ট তাদের খেয়াল করা উচিত, যে ভূমিকম্পের কেন্দ্র আমাদের এখানে হচ্ছে, তার মানে আমাদের এখানে অনেক ঝুঁকিপূর্ণ, ঢাকার একদম পাশে। এই ঝুঁকির বিষয়টা মনে রাখা এবং সতর্কতা। সাজু ভাই যেটা বলছিলেন যে যদি ঘটে যায় ভূমিকম্প, বড় ধরনের ভূমিকম্প ঘটতেই পারে, সেটা মোকাবেলার জন্যে এবং ভূমিকম্পের পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের পর্যাপ্ত প্রস্তুতি থাকা দরকার। কোনো বিশেষজ্ঞ কিন্তু একটা কথা বলছেন, যদি এটা কোনো দুর্ভাগ্যক্রমে 6 হতো রিক্টার স্কেলে, তাহলে ডিজাস্টার হয়ে যেত।
যে কোনো কিছু ঘুরতে পারতো। তো একটা ভয়ঙ্কর বিপদ থেকে বাংলাদেশ বেঁচে গেছে, আল্লাহর কাছে শুকরিয়া, আপাতত বেঁচে গেছে, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এবং সবারই মনে রাখা উচিত যে আসলে শেষ পর্যন্ত আমাদের জীবন, সবার জীবন যত প্রভাবশালী হোক যাই হোক, শেষ পর্যন্ত আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। তো আমাদের আল্লাহর কাছে সহায়তা চাওয়া, সাহায্য চাওয়া ছাড়া কিছু করার নেই। আর আমাদের প্রস্তুতি যাতে পুরোপুরি থাকে, আমাদের সচেতন থাকে। আমরা দেখেছি যে আমাদের প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে সচেতন, সেখান থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেক ছাত্র আহত হয়েছে, লাফিয়ে পড়ে আহত হয়েছে। তো সচেতনতার জায়গায় আমাদের দেখলাম যে অনেক কাজ। সঙ্গীত একটি কারখানায় 200 আহত হয়েছে শুধু নামতে একটি গিয়ে। কারখানার কথা শুনলাম যে যেখানে তালাবদ্ধ ছিল, বেরোতে পারছিল না শ্রমিকরা। এই ধরনের বিষয়গুলি যাতে না ঘটে এই আমরা সতর্ক থাকার জন্য অনুরোধ করছি। আপনি দেখবেন যে আমাদের আবহাওয়ার পূর্বাভাস কিন্তু আছে সারা পৃথিবীতে, আর ভূমিকম্প এমন একটা জিনিস তার কোনো পূর্বাভাস দেওয়া সম্ভব না। এবং এটা জাস্ট আমরা বলে থাকি যে কিয়ামত আকস্মিক আসবে, এটা হলো মিনি কিয়ামত। এগুলি এই যে ভূমিকম্প, বড় ধরনের ভূমিকম্প যেগুলো আসে। তবে জাপানে বিভিন্ন জায়গায় যেখানে খুব বেশি বেশি ভূমিকম্প হয়, সেখানে পশু পাখির আচরণ দেখে কিন্তু অনেক সময় ওরা বুঝে ফেলে যে একটা বড় ভূমিকম্পের দিকে আসছে। সেগুলো তো আর আমরা ওইভাবে গবেষণা করে আমাদের ওই জায়গায় যাওয়া হয়নি। আবার একটা জিনিস হলো যে জাপানে কিন্তু কিংবা চীনে যেসব জায়গায় বড় বড় ভূমিকম্প হয়ে গেছে, পরবর্তীকালে তারা যে ভবনগুলি বানিয়েছে, বহুতলা ভবন, কিন্তু এগুলা মানে কত রিঅ্যাক্টার স্কেল এক্সেল পর্যন্ত 6 কি 7 পর্যন্ত ভূমিকম্পকে তারা করতে পারে, তারা নিতে পারে আর কি এরকম। কিন্তু বাংলাদেশ এখন তো যারা ডেভেলপার আছে কিংবা সরকার আমাদেরকে এখন যেই বিল্ডিং করুক না কেন, তাদের ক্ষেত্রে এইটা কিন্তু কেউ কেউ বলছেন যে কোনো বিশেষজ্ঞরা বলছেন যে ঢাকাতে যে পুরনো বিল্ডিং ছিল সেগুলি শক্ত বেশি, বরঞ্চ নতুন যে কিছু বিল্ডিং হয়েছে সেখানে আশঙ্কাটা রয়েছে। আবার ইদানিং আবার একটা পজিটিভ দিক, ভূকম্পন মাত্রা রেখেও অনেক বড় বড় ভবন হচ্ছে। 3টা ক্রাইটেরিয়া রয়েছে ঢাকাতে। সেটা আর কি বিষয়গুলিকে মানে খুব যারা আমাদের যেমন রাজুককে তো ইনশিওর করতে হবে। সুতরাং সরকার যদি হয় মানে খুব দৃঢ় হয় এবং রাজুক যদি দৃঢ় হয়, তাহলে ভবিষ্যতের ভবনগুলি যাতে ভূমিকম্প প্রোটেকশনটা নিতে পারে সে ব্যবস্থাটা থাকা। এলাইনস খান, আমরা একটু অন্য প্রসঙ্গে যাব। আপনি জানেন যে দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভ, যেটা CSC নামে পরিচিত, সেটি সম্মেলন হয়েছে। সেখানে বক্তব্য রেখেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বৃহস্পতিবার CSC-তে যোগ দিয়েছিলেন তিনি। এটি ছিল CSC-র 7ম সম্মেলন। এই সম্মেলনে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের উপস্থিতিতে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান স্পষ্ট বলে দিয়েছেন যে বাংলাদেশ তার অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ চায় না। খলিলুর রহমানের এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? আপনার হয়তো মনে আছে যে থাইল্যান্ডে কিন্তু একটা ডায়লগ হয়েছিল, সেখানে অজিত দোভালের সাথে এবং আমাদের খলিলুর রহমান, আমি যেটা মনে করি তাকে আমি যতটুকু চিনি এবং জানি, তিনি কিন্তু ইন্টারন্যাশনাল এইরকম প্যারিফেরিতে সে বার্গেনিং করার ক্ষেত্রে নিজের দেশের স্বার্থ রক্ষার করতে যথেষ্ট যোগ্যতা সম্পন্ন লোক হিসাবে তাকে আমি চিনি। এবং খলিলুর রহমান এই ধরনের কথা বলবেন এটাই স্বাভাবিক, কারণ তিনি কিন্তু ব্যাংককে যেটা করেছিলেন সেখানে একইভাবে কিন্তু বাংলাদেশের স্বার্থকে রক্ষা করার চেষ্টা করেছেন। এবং বাংলাদেশের সার্বভৌম রাষ্ট্র তার যে আলাদা একটা নিরাপত্তা থাকতে পারে সেটা কিন্তু খলিলুর রহমান প্রতিবেশী দেশগুলিকে বুঝিয়ে দিয়েছে। এর আগে কিন্তু আমাদের নিরাপত্তার ব্যাপারে পরিপূরক একটা ধারণা ছিল। আমাদের নিরাপত্তা মানে ভারত আমাদেরকে প্রোটেকশন দেবে। আপনার যদি জানা থাকে যে ওই যে আমাদের যে 25 বছরের যে চুক্তি হয়েছিল, যেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, এটা 73 কি 74 সালে বুঝি, এই চুক্তির কিন্তু মূল কথা ছিল যে এক দেশ অন্য দেশ দ্বারা আক্রান্ত হলে এক দেশ অন্য দেশকে করবে আর কি, মানে সহযোগিতা করবে। কিন্তু বাংলাদেশ কিন্তু আপনি দেখেন 3 দিক দিয়ে ভারত দ্বারা পরিবেষ্টিত, দক্ষিণ দিকে বঙ্গোপসাগর। যদি ভারত আক্রমণ না করে তাহলে বঙ্গোপসাগরের হাঙ্গর কুমির তো আমাদের আক্রমণ করবে না। এটা ছিল একটা অদ্ভুত ধরনের চুক্তি। এটা হলো একটা কি বলে, যাকে বলা হয় যে একটা সাবসার্ভিয়েন্ট রাষ্ট্রের বা চিন্তার চুক্তি, অধীনস্থ। এবং এটাকে আমাদের পলিটিশিয়ানরা যারা জাতীয়তাবাদী দেশপ্রেমিক ছিলেন তারা বলতেন গোলামি চুক্তি। সুতরাং জুলাই বিপ্লব এই গোলামি ধারণার থেকে বাংলাদেশের জনগণকে বের করে নিয়ে আসছে। এই জনগণের যে ধারণা, জনগণের যে চেতনা,
এইটাকে ধারণ করেছেন আমি মনে হয় যেটা ডক্টর খলিলুর রহমান, এবং সেইভাবেই তিনি দিল্লিতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন। সোজা কথা। জি, হাসনাইন খুরশেদ ওই সম্মেলনে খলিলুর রহমান আরও বলেছেন যে বাংলাদেশ ধারাবাহিকভাবে এমন মূল্যবোধ ও নীতিমালা অনুসরণ করে যা সবার যৌথ সমৃদ্ধির জন্য একটি স্বাধীন, উন্মুক্ত, শান্তিপূর্ণ, নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ভারত মহাসাগর নিশ্চিত করার দৃষ্টিভঙ্গি সমর্থন করে। এক্ষেত্রে জাতীয় সার্বভৌমত্ব ও সমতা, রাজনৈতিক স্বাধীনতা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক বিরোধে শান্তিপূর্ণ নিষ্পত্তি, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ নীতিমালা এসবকে অবশ্যই প্রধান ভিত্তি হিসাবে দেখতে হবে। উনি কিন্তু কোনো বিষয়ে বাদ দেন নাই, বিশেষ করে সার্বভৌমত্বের কথাটা নিয়ে আসছেন। কি বলবেন আপনি? বাস্তবতা হচ্ছে 24শে জুলাই বদলে গেছে বাংলাদেশ, এবং বাংলাদেশকে আমরা যেভাবে দেখতে চাই বাংলাদেশের নাগরিক হিসেবে, যে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশ মাথা উঁচু করে তার সার্বভৌমত্ব নিয়ে স্বাধীনভাবে তার অবস্থান নেবে। ডক্টর খলিলুর রহমান যা বলছেন আমি বিশ্বাস করি যে এটা তার ব্যক্তিগত কথা না, এটা বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের বর্তমান সরকারের বক্তব্যেরই বহিঃপ্রকাশ, সরকারের অবস্থারই বহিঃপ্রকাশ। এটা আমরা স্বাগত জানাই এবং আমরা খুবই খুশি হয়েছি, খুবই আনন্দিত হয়েছি যে আমাদের সরকার আমাদের স্বাধীন সত্তাকে খুব দৃঢ়তার সাথে ভারতের সামনে এবং বিশ্ব সম্প্রদায়ের সামনে উপস্থাপন করেছেন। এবং এই অবস্থান আমরা আশা করব যে সামনে নির্বাচনের পরেও যে দলই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের যে স্বাধীন সত্তা, বাংলাদেশের যে সার্বভৌম সত্তা, সেটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে সরকার তার অবস্থান অব্যাহত রাখবে এবং বাংলাদেশের উপর যাতে অন্য কোনো রাষ্ট্র কোনো ধরনের প্রভাব বিস্তার করতে না পারে সেটা নিশ্চিত করবে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এলাই নওয়াজ খান, রয়েছেন দৈনিক নাগরিক প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হাসনাইন খুরশেদ। সম্প্রতি বাংলাদেশ সম্পর্কে ভুয়া তথ্য ও বিভ্রান্তিমূলক তথ্য, যেটা আমরা মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন বলি, ভারত দিয়েই যাচ্ছে। এবং ওই সম্মেলনে কিন্তু আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান একথাও বলেছেন। উনি বলেছেন যে বাংলাদেশের অঙ্গীকার হলো নিজস্ব সাইবার স্পেস, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তিকে সুরক্ষিত রাখা শুধু নাগরিকদের নিরাপত্তা, গোপনীয়তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য নয়, বড় নিশ্চিত করার জন্য যে বাংলাদেশ থেকে কোনো কর্মকাণ্ড আঞ্চলিক বা বৈশ্বিক সম্প্রদায়ের জন্য হুমকি স্বরূপ না হয়। এলাই নওয়াজ খান, আপনি জানেন বাংলাদেশের বিরুদ্ধে ভারত এই কাজটি করেই যাচ্ছে। কলম্বো সিকিউরিটি কনক্লেভ সম্মেলনে বাংলাদেশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এই ধরনের স্পষ্ট বক্তব্য ভারতের জন্য কি একটি বার্তা নয়? ভারতের জন্য এটা তো অবশ্যই একটা বার্তা, কারণ ভারত তার প্রতিবেশী দেশগুলির সঙ্গে যে ঐতিহাসিকভাবে যে ব্যবহারগুলি করে আসছে, সেটা তারা মনে করতো যে প্রতিবেশীরা, যেটা নেহরু তার ডিসকভার ইন্ডিয়াতে যেভাবে তিনি মূল্যায়ন করেছেন যে ভারতের আশেপাশের ছোট ছোট দেশগুলির সাংস্কৃতিক স্বাধীনতা থাকতে পারে কিন্তু রাজনৈতিক স্বাধীনতা থাকতে পারে না। হ্যাঁ, এই দেশগুলি তিনি মনে করতেন যে এই দেশগুলি দুদিন আগে আর পরে ভারতের সাথে তারা হয়ে যাবে, লীন হয়ে যাবে, একীভূত হয়ে যাবে। তো ভারতের এই ধরনের কনসেপ্ট, ভারতের শাসকেরা, সেটা কংগ্রেস থাকুক বিজেপি থাকুক, এই ধরনের কনসেপ্ট এটা চলে আসছে। কিন্তু প্রতিবেশী দেশগুলির সাথে যদি ভারত তার বন্ধুত্বপূর্ণ বা পারস্পরিক উন্নয়নের স্বার্থ হিসাবে দেখতো যে আমরা পরস্পরকে আফোল্ড করব, তাহলে বিষয় অন্যরকম দাঁড়াতো। কিন্তু তারা তাদের দৃষ্টিভঙ্গি হলো যে বড় ভাই সুলভ, বাকি সব হলো আমার অনুগত থাকবে। দ্যাট ইজ কল। আমি একটু জানতে চাচ্ছি, এতে কি ভারতের আদৌ লাভ হয়েছে? হয়নি। ভারতের লাভ একদমই হয় নাই। কি কারণে হয় নাই? যে ভারত কিন্তু আপনি দেখেন গ্রাজুয়ালি ভারত
শুধু তার প্রতিবেশীর সাথে তার সম্পর্ক নষ্ট হচ্ছে তা না, আন্তর্জাতিকভাবে কিন্তু তার এই মৌললিপনা স্বভাবের কারণে আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু তারা অনেক অনেক বেশি বিচ্ছিন্ন হয়ে গেছে। বিশেষ করে আপনি দেখেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে তার সম্পর্ক কিন্তু আগের মতন আর নাই। তার সাথে আমেরিকার সম্পর্ক খারাপ হয়েছে, তার সাথে কানাডার সম্পর্ক খারাপ হয়েছে, তার সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্ক খারাপ হয়েছে, এবং তার সাথে কেবলমাত্র একটা সম্পর্ক মাঝখানে একটু টানাপোড়েন থাকলেও একটা সম্পর্ক আছে, সেটা হলো রাশিয়া। তার সাথে চীনের সম্পর্ক আগাগোড়া খারাপ। তা আপনি চীন একটা তার বৃহৎ প্রতিবেশী, হ্যাঁ, সেই খারাপ, তার সঙ্গে এমন কোনো প্রতিবেশী নাই যার সাথে এই একটিমাত্র দেশ পৃথিবীতে যার সাথে তার কোনো ভালো সম্পর্ক। আপনি দেখেন চীনের সাথে কিন্তু এরকম 13-14টা দেশ আছে তার চারপাশে, তাদের সাথে যে কোনো সম্পর্ক খারাপ হয় তা না। ভিয়েতনাম যুদ্ধের সময় চীন যে পরিমাণ সাহায্য করছে তার কোনো হিসাব নাই, কিন্তু পরে সেই ভিয়েতনামের সঙ্গে তাদের 79 তারা একটা যুদ্ধও করেছে। তারপরও দেখেন সে তার প্রত্যেকটা প্রতিবেশীর সাথে তার সম্পর্ককে কিন্তু ছাড়া একটা চমৎকার একটা সম্পর্ক জায়গায় তার চলে গেছে, এবং একটা দেনা নেওয়া দেওয়ার সম্পর্কের মধ্যে। কিন্তু ইন্ডিয়া কিন্তু সে জায়গায় কখনো যেতে পারছে না। এটা ইন্ডিয়ার যারা পলিসি মেকার যারা, তাদের এই ঔদ্ধত্যপূর্ণ বড় ভাই সুলভ আচরণকে তাদেরকে কমাতে হবে এবং প্রতিবেশীর সাথে সম্মানের সাথে কথা বলতে হবে। তা নাহলে ভারত দিন দিন আরও বেশি আইসোলেটেড হবে। আসতেন খুরশেদ, আমরা মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশনের কথা বলছিলাম। আপনি দেখেছেন যে 5 আগস্টের পর থেকে কিন্তু ভারত সরকার তো মেনে নিতে পারেই নেই, এবং তাদের মিডিয়াগুলো ভারত সরকারের সুরে কথা বলেছে, যেগুলোকে ভারতে নয় শুধু ইন্টারন্যাশনাল মিডিয়া জগতেই পরিচিত লাভ করেছে গদি মিডিয়া হিসেবে। আপনি উইকিপিডিয়া খুলেও দেখবেন সেখানে গদি মিডিয়া সম্পর্কে বিস্তারিত লেখা আছে। এর মানে এই যে তারা ডিসইনফরমেশন মিস ইনফরমেশন শুরু করেছে বাংলাদেশের বিরুদ্ধে, সেটা কিন্তু থামায়নি। না, একদমই থামছে না, বরং যখনই সুযোগ পাচ্ছে ভারতীয় গণমাধ্যম, বিশেষ করে পশ্চিমবঙ্গের গণমাধ্যম প্রবলভাবে বাংলাদেশের বিরুদ্ধে বিশুদ্ধকারী নেমে পড়ছে, এবং প্রত্যেকটি ক্ষেত্রেই অপব্যাখ্যা করে বাংলাদেশকে হেয় করার চেষ্টা করছে। ভারতীয় নাগরিকদেরকে, ভারতীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে বাংলাদেশের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করছে। দু দেশের মধ্যে সম্পর্ক ভালো না, সেটাকে আরও খারাপ করার চেষ্টা করছে। এটা কার স্বার্থে করছে তারা নিজেরাও হয়তো জানে না। হয়তো তাদের ভিউ বাড়ানো, তাদের আয় বাড়ানোর জন্য করতে গিয়ে রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে গিয়ে যদি তারা ব্যক্তি স্বার্থে, কেউ কেউ বলেন তাদের মানসিকতা এরকম, হ্যাঁ, কেউ কেউ মনে করে যে ভিউ বাড়ানোর জন্য করছে। আমি এটা বিশ্বাস করি না। এটা আসলে একদম আদর্শগতভাবে তারা আসলে যেটা বিশ্বাস করে যে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে এক ধরনের করায়ত্ত করে রাখতে হবে, এক ধরনের তাদের উপর আধিপত্য বিস্তার করতে হবে। সেই আধিপত্য বিস্তারের জন্যে যখনই কোনো রাষ্ট্র স্বাধীনভাবে দাঁড়াতে চায়, তখনই ভারতীয় গণমাধ্যম এবং ভারত প্রশাসনিকভাবেও এর বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে, এবং সেটা তারা অপপ্রচারের ভেতর দিয়ে চালায়। অপপ্রচারের এই প্রবণতা ভারতের ভয়াবহ, এবং এটা শুধু বাংলাদেশের বিরুদ্ধে না, আমরা কানাডার বিরুদ্ধেও তাকে একটা সময় প্রচণ্ডভাবে নামতে দেখেছিলাম, এবং সেটাতে ভারতই ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করতে গিয়ে ভারত অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি এটা অব্যাহত রাখে ভারত অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ প্রফেসর ইউনূস যেটা বলেছিলেন এটি বাস্তবতা, যে বঙ্গোপসাগরের অভিভাবক বাংলাদেশ। সো বঙ্গোপসাগরকে যদি ভারত ব্যবহার করতে না পারে, ভারতের 7 সিস্টার্স প্রচণ্ডভাবে ক্রাইসিসে পড়বে, ভারত সংকটে পড়বে। ঝুঁকিটা ভারতের বেশি, আমাদের না। এলাইন ওসখান, আজ 21শে নভেম্বর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর দিবস। এরা প্রতি বছর এই দিনে জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়ে থাকে। সেখানে রাজনীতিবিদরা যান। আপনি দেখেছেন যে গত বছর জুলাই বিপ্লবের পরে যখন সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়, সেখানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গিয়েছিলেন, এবং তাকে সেনাবাহিনীর পক্ষ থেকে যেভাবে সংবর্ধনা দেওয়া হয়েছিল অভাবনীয়ভাবে, দীর্ঘদিন পরে উনি সেখানে গেলেন, এবং প্রফেসর ইউনূস ওই অনুষ্ঠানে যে বক্তব্য রেখেছিলেন সেটাও অত্যন্ত মর্যাদার সম্পূর্ণভাবে কথা বলেছেন বেগম জিয়া সম্পর্কে। এবং এবার উনি গিয়েছেন এবং নতুন একটা জাঁকজমকপূর্ণ পরিবেশে এই দিবসটি পালিত হচ্ছে। আপনি জানেন যে যে কোনো কারণেই হোক সেনাবাহিনীর সম্পর্কে মানুষের এক ধরনের আর যেটা আশা করেছিল সেটা তারা দেখতে পাচ্ছিল না, কিন্তু ইদানিং আমরা দেখছি যে ধীরে ধীরে দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর উপর বাংলাদেশের মানুষের একটা আস্থা ফিরে আসছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে সশস্ত্র বাহিনী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।
এই যে গুরুত্বপূর্ণ ভূমিকা সেনাবাহিনীর থাকবে, এটা মানুষ আস্থায় নিতে চায়, কি বলবেন আপনি? গত অনেকগুলি ইলেকশনে হাসিনার সময়ে যেটা বারবার বলা হতো সেটা হলো যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে করা হয়, নির্বাচনে নামানো হোক, কিন্তু কোনো অবস্থাতেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে এমনি একটা জাস্ট সেনাবাহিনীর উপস্থিতিটাকে করা টহল হয়েছে, দেওয়ার মতো হ্যাঁ, রাস্তায়। টহল দেওয়ার মতন করা হয়েছে। এইবার আস্থাটা এই কারণেই মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হবে, সেটা হচ্ছে যে অলরেডি এই সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেয়ে আছে, এবং এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যদি সে যখন মাঠে থাকবে তখন কিন্তু সে অনেক কিছু করতে পারবে। এবার যেহেতু আর্মি প্রধান, সেনা প্রধান বারবার বলে আসছেন যে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনে একটা সরকার গঠন হওয়ার পরে তারা ব্যারাকে ফিরে যাবে, তাহলে সেই ব্যারাকে যদি যেতে হয় আপনাকে মনে রাখতে হবে যে এই 5ই আগস্টের পরের তার যে রোল, সেটার কারণে কিন্তু তার ভূমিকা, তার ইমেজ কিন্তু জনগণের মধ্যে যথেষ্ট। মাঝখানে আবার কিছু টানাপড়ন গেছে নানা ইস্যুতে, কিন্তু যদি এই আগামী নির্বাচনে যদি তারা সত্যিকার নিরপেক্ষ একটা অবস্থান নিয়ে নির্বাচনটা ভালোভাবে করতে সাহায্য করে, আমি মনে করি যে বাংলাদেশ সেনাবাহিনী তার ঋত গৌরব আবার ফিরে পাবে। হাসনাইন খুরশেদ, অনেকে বলছেন যে আগামী নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকা হবে কোট আনকোট বলি গুরুত্বপূর্ণ। এলাইনাস খানও এ ব্যাপারে বললেন, গুরুত্বপূর্ণ এই শব্দটির বাস্তব অর্থ এখানে কি রকম? বিষয়টা হচ্ছে যে সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কথা সাজু ভাই বলছেন, এবং এটা খুব প্রয়োজনীয় ছিল। এটা একটা সময় কিন্তু ছিল, কিন্তু মানে 2001-এ ছিল, কিন্তু 2009-এ এসে এটা তুলে নেওয়া হয়। সো ইভেন স্থানীয় প্রশাসন, মানে বেসামরিক প্রশাসন এবং পুলিশের হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল, কিন্তু সেনাবাহিনীর হাতে আর এখন তো পুলিশের অবস্থা তত স্ট্রং না। সেটাই। সো সেনাবাহিনী এই অনেক দিন পরে, অনেক বছর পরে সশস্ত্র বাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেয়েছে, এবং সেটা নিঃসন্দেহে নির্বাচনে তাকে কার্যকর ভূমিকা রাখার ক্ষেত্রে এটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের সময়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে, মানে মানুষ হত্যার বিরুদ্ধে দাঁড়িয়েছে, সেটা আসলে আমাদেরকে দারুণভাবে উৎসাহিত করেছে। আমাদের মনে করিয়ে দিয়েছে, আবার বারবার মনে করিয়ে দিয়েছে যে আমাদের সশস্ত্র বাহিনী আমাদের মহান মুক্তিযুদ্ধের ফসল, এবং মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের যে অসাধারণ ভূমিকা ছিল, 24-এ গণঅভ্যুত্থানের সশস্ত্র বাহিনীর সেই গৌরবোজ্জ্বল ভূমিকাকে আমরা আবার নতুন করে দেখেছি। এবং সশস্ত্র বাহিনী কোনো ধরনের উচ্চাভিলাষ আমরা দেখিনি, আমরা তাদেরকে একদমই পেশাদারিত্বের মধ্যে দেখেছি, এবং পেশাদারিত্বের পরিচয় দিচ্ছেন তারা। সো সামনের নির্বাচনে তাদের বড় দায়িত্ব, সেই দায়িত্ব তারা সুষ্ঠুভাবে পালন করলে নির্বাচন শুধু সুষ্ঠু অবাধই হবে না। আমরা বিশ্বাস করি যে নির্বাচন ঘিরে যে সংঘাত সহিংসতার আশঙ্কা, নির্বাচনের যে নিরাপত্তার বিষয়, সেটা প্রতিদ্বন্দ্বী দলগুলোর হোক, প্রার্থীদের হোক, কিংবা সাধারণ মানুষের, কিংবা বাইরের অথবা পর্যবেক্ষকদের হোক, সবার নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো মানে সশস্ত্র বাহিনীর এই ভূমিকাটি আমরা দেখতে চাই। প্রিয় দর্শক, আমরা আবার একটা বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন এলাইনাস খান, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট, রয়েছেন নাগরিক প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক হাসনাইন খুরশেদ। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন যে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারতকে চিঠি দিতে যাচ্ছে সরকার। আন্তর্জাতিক মিডিয়া বলছে হাসিনার বিরুদ্ধে দণ্ডাদেশ ভারতের জন্য এক ধরনের চাপ তৈরি করেছে। দিল্লিকে হাসিনাকে নিয়ে অস্বস্তির মধ্যে থাকতেই হবে। আপনি কি মনে করেন? এটা তো স্বাভাবিকভাবে এটা মনে করা যায়, কিন্তু দিল্লির যে অধ্যত্বপূর্ণ অবস্থান, সেক্ষেত্রে হয়তো দেখা যাবে যে তারা এগুলিকে করবে না, কেয়ার নাও করতে পারে। কারণ এটা অতীতেও আবার দেখা গেছে যে মানে যেহেতু 15 আগস্টের পরেও কিন্তু অনেক বছর তিনি ওখানে ছিলেন, হ্যাঁ, তার নিরাপত্তাকে গ্যারান্টেড করা হয়েছিল তখন। আর যেহেতু এখন রায় হয়ে গেছে, আমি মনে করি যে ইন্ডিয়া কিন্তু সহজে চিঠি দেওয়া হোক, আন্তর্জাতিক প্রেসার থাক, তাদের জন্যে যা করেছে শেখ হাসিনা, এই দায়বদ্ধতার থেকে হয়তো বা তাকে নিজেই বলেছিলেন যে আমি ভারতের জন্য যা করেছি কোনোদিন। হ্যাঁ, সুতরাং আমি মনে করি যে এইসব চাপে তারা নত হবে না, কারণ তার যে ঐতিহাসিক যে চরিত্র, ভারতের সম্পর্ক সবার সঙ্গে সম্পর্ক খারাপ করার যে ঐতিহাসিক ভূমিকা, তার থেকে তারা বেরিয়ে আসবে বলে মনে হয় না। কিন্তু এটা সংকট হয়ে থাকবে তো। হ্যাঁ, ভারতকে তো সন্দেহ ছাড়া, সন্দেহের দৃষ্টিতে দেখা ছাড়া কেউ ভালোবাসা এবং প্রেমের দৃষ্টিতে কেউ দেখে না। ভারতকে কখনোই তার প্রতিবেশীরা সন্দেহের দৃষ্টি, সবসময় সন্দেহের দৃষ্টিতে দেখে থাকে। কখনোই কোনো প্রতিবেশী, সেটা ভারত হোক, বাংলাদেশ হোক, নেপাল হোক, ভুটান হোক, শ্রীলঙ্কা হোক, কিংবা মালদ্বীপ হোক, কোনো দেশই কখনোই ভারতকে তার মানে অত্যন্ত আন্তরিক বন্ধু হিসাবে কখনোই বিবেচনা করে নাই। সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছে, কিন্তু পাশাপাশি সন্দেহের দৃষ্টিতে সবসময় দেখে আসছে যে ভারত এটা করতে পারে, ওটা করতে পারে, এগুলি সে করেছো। আপনি দেখেন যে এলটিটিতে কে করেছিল? ভারত করেছিল। শ্রীলঙ্কা যখন বুম করতেছে, শ্রীলঙ্কা যখন সিঙ্গাপুর হবে এরকম একটা ইমপ্রেশন সারা পৃথিবী দিচ্ছে, সেই মুহূর্তে এলটিটি করে তাকে কিন্তু করা হয়েছে। বাংলাদেশ সূচনা লগ্ন থেকেই এই 10 বছর যেতে না যেতেই আমাদের এখানে কিন্তু শান্তি বাহিনী নামক এই জিনিসটা তারা করেছে। সুতরাং কোনো প্রতিবেশীকে সে দেওয়া ছাড়া, মানে কি বলে, খুঁচানো ছাড়া শান্তিপূর্ণভাবে বেড়ে উঠতে দেয় নাই। এবং অনেক আগে যেটা বলা হতো যে ভারত তার প্রতিবেশী অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হোক, অর্থনৈতিকভাবে সে আরও উপরে উঠুক, ভারতের কর্তৃপক্ষের চায় না। এটা যদি চায় তাহলে অনেকগুলি রাজ্য যারা পশ্চাৎপদ জায়গায় আছে তারা স্বাধীনতার সুর তুলতে পারে। যে কারণে স্বাধীন হলেই তোমরা ভালো হবা, এটা কিন্তু গ্রান্টেড না। তার দৃষ্টান্ত হলো এই বাংলাদেশ বলো, নেপাল বলো, এটা তারা বোঝাতে চায়। এই কারণেই তারা কখনোই প্রতিবেশীদেরকে মানে উঠতে দেবে না কখনোই। বরঞ্চ আমি মনে করি যদি ভারত শুরু থেকে এই কাজটা করতো যে আমার প্রতিবেশীরা উভয় দেশ তার উন্নয়নের সহযোগী শক্তি, পরস্পর একসাথে উন্নয়নের দিকে যাবে, সেটা যদি ভারত করত, তাহলে আপনি এশিয়ার মধ্যে এই দক্ষিণ এশিয়া হয়তো অন্যতম একটা ভূখণ্ড যা সারা পৃথিবীকে আকৃষ্ট করত। কিন্তু ভারতের সার্কটা, একটা সার্ক ছোট্ট একটা জিনিস, সেটা পর্যন্ত তারা হতে দিল না। তার লাইফ, তার জীবন জীবিত হতে দিল না সেটাকে। সুতরাং ভারতের এখন সময় এসেছে যে আপনার ওই যে কি বলে আলবরিনির সেই ভারত তত্ত্বের সেই কথাটাই মনে পড়ছে আমার। উনি লিখছেন যে ভারতীয়রা তার দেশকেই ভূভারত মনে করত, এর বাইরে পৃথিবী আছে, জগৎ আছে, এটা ভারতীয়রা কখনো মনে করতো না। হ্যাঁ, যদিও সেই ভারত এখন নাই, তো মানসিকভাবে মনে হয় ভারত তার ওই জায়গার মধ্যেই মনে করে আমরাই শ্রেষ্ঠ, আমাদের বাইরে কেউ নাই। সুতরাং ভারতকে অবশ্যই তার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। হাসনাইন খুরশেদ, রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন যে আগামীতে বাংলাদেশের যে সরকারে আসুক না কেন, হাসিনার কারণে ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হওয়া কঠিন। দুই দেশের সম্পর্কের মধ্যে হাসিনা কাটা হয়ে থাকবেন। আপনি কি মনে করেন? হ্যাঁ, এই কাটা নিয়েই হয়তো আমাদের সামনের দিনগুলো পেরোতে হবে। কারণ বাস্তবতা হচ্ছে যে শেখ হাসিনা, আপনি বলছিলেন যে শেখ হাসিনা নিজেই বলেছিলেন ক্ষমতায় থেকে যে ভারতকে আমি যা দিয়েছি ভারত কোনো দিন তা শোধ করতে পারবে না। সো শেখ হাসিনার প্রতি ভারতের এক ধরনের ভালোবাসা, এক ধরনের কৃতজ্ঞতা থাকতেই পারে, এবং শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্যে, প্রত্যর্পণের জন্যে
বাংলাদেশ সরকার এর আগেও চিঠি দিয়েছে, বারবার অনুরোধ জানিয়েছে, তখনও দেয়নি। এখন আরও শক্তিশালী কারণ তৈরি হয়েছে যে আদালতের রায় যোগ হয়েছে। আদালতের রায়ের প্রেক্ষিতে মানে একদম আইনগতভাবে বাংলাদেশ সরকার চাচ্ছে যে ভারত দিক শেখ হাসিনাকে এবং আরেক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আশরাফুল খান কামালকে। কিন্তু ভারত দেবেই কিনা বা দেওয়ার সম্ভাবনা আসলে মানে যেটা সাজু ভাই বলছিলেন যে খুবই ক্ষীণ, আমরা খুব আশাবাদী না যে ফেরত দেবে। ভারত যদি ফেরত না দেয়, এই ইস্যুটি বাংলাদেশ ভারতের মধ্যে এক ধরনের একটা অস্বস্তির কাঁটা হয়ে থাকবে নিঃসন্দেহে। এবং সেই অস্বস্তি নিয়ে সামনে এগোতে গেলে মানে বারবারই এই প্রসঙ্গটা আসবে। কিন্তু আমরা আশা করি যে ভারতের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হোক, ভারত আন্তর্জাতিক আইন এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে অনেক বেশি প্রাধান্য দিক এবং দেশে দেশে যে সম্পর্ক, সেই সম্পর্ক আসলে প্রাধান্য পাক। কোনো ব্যক্তির সাথে, দলের সাথে না, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক শক্তিশালী হয়ে উঠুক। সেটা হলে ভারতও লাভবান হবে, আমরাও লাভবান হব। এবং যেটা সাজু ভাই বলছিলেন যে ভারতের সাথে ভারত যদি তার মানসিকতা, তার দৃষ্টিভঙ্গি বদলায়, দক্ষিণ এশিয়া আসলেই পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ অঞ্চলগুলোর একটি হয়ে উঠতে পারে। এই অঞ্চলে যে বৈচিত্র্য আছে, যে প্রাকৃতিক সম্পদ থেকে শুরু করে যে মানব সম্পদ, সব কিছুই এক্সপ্লোর করার সুযোগ আছে। আমরা কোনো সম্ভাবনাকেই কাজে লাগাতে পারছি না, কারণ প্রত্যেকটি ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে ভারত। সো সেই বাধাটা সরে যাক এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসুক। হাসনাইন খুরশেদ এবং এলাইনাওয়াজ খান, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।